সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা শাফিক খান। দর্শক, এই আয়োজনটিতে আজ আমরা কথা বলবো সাইটিকা এবং তার চিকিৎসাটি নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের চেয়ারম্যান। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের এই আয়োজনটিতে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, বরাবরের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ কথা বলার জন্য আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সাইটিকা, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আমাদের আজকের আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময় আজকের বিষয়টিতে পরামর্শ দিব। আমাদের যিনি অতিথি আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার, তিনি কিন্তু সরাসরি আপনাদেরকে পরামর্শগুলো দিবেন। স্যার, যেমনটি বলছিলাম যে সাইটিকা নিয়ে আজ আমাদের কথা হবে এবং সাইটিকা বিষয়টি হয়তো নামটি অনেকের ক্ষেত্রে একটু অজানা থাকতে পারে। একটু যদি বিশ্লেষণ করে আমাদের বলতেন যে সাইটিকা আসলে বিষয়টি কি? জি, অনেক ধন্যবাদ। আমাদের সাইটিক নার্ভ নামে একটা নার্ভ আমাদের শরীরে আছে, যেটা শরীরের সবচেয়ে বৃহত্তম নার্ভ আমরা বলে থাকি। এটা আমাদের কোমরের পিছনের ৩ টা অংশ। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই। আমাদের যে স্পাইন এবং স্পাইনের এই নিচের দিকে নাম্বার 4, 5, 3, 4, 4, 5, 5S1 এই ৩ টা লেভেল এবং নাম্বার 5S1 এই ৪ টা জায়গা থেকে একটা বড় নার্ভ বের হয়ে আমাদের থায়ের পিছন দিয়ে শুরু করে একেবারে হাঁটুর নিচ থেকে শুরু করে পায়ের বড় আঙ্গুল বাদ দিয়ে বাকি সাইডের ৩ টা আঙ্গুল পর্যন্ত এই নার্ভটা বিস্তৃত, যেটা আমাদের কোমরের নিচের অংশ থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এই সাইটিক নার্ভটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, দ্যাট মিনস আমরা বলি যে রুট থেকে বের হয়ে নার্ভটা বের হয়ে আসে, সেখানে যদি কোনো কম্প্রেশন বা চাপ লেগে থাকে, তখন এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী রোগীর বেশ কিছু সমস্যা তৈরি হয়। যেমন এই নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন হয়, পেইনটার সাথে অনেক সময় বার্নিং সেন্সেশন হয়, জ্বালাপোড়া করে, যন্ত্রণা করে। কারো কারো ক্ষেত্রে অনেক সময় অবশ অবশ মনে হয় এবং অনেক ক্ষেত্রে যদি কমপ্লিট এই নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এই সাইটিক নার্ভের যে কম্প্রেশন, সেটাকেই আমরা সাইটিকা বলি, বা সাইটিক নার্ভের কোনো ইনফ্লামেশন হলে। তো এই সাইটিকার কিন্তু অনেকের মধ্যেই অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। আপনি যেমনটি বলছিলেন, অনেকেই এই নামটির সাথে কিছু বাত রোগের সম্পর্ক খুঁজে পায়, বা অনেকে বলে সাইটিকা বাত। আসলে এরকম কিছু না। এটা একটা নার্ভের সমস্যাজনিত রোগ এবং এই নার্ভটা যে ক্ষতিগ্রস্ততা তৈরি হয় বা নার্ভের উপর ইনফ্লামেশন হয়, সেটা যদি আমরা ঠিক করে দিতে পারি, তাহলে এটা থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব। স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকে অনুষ্ঠানটির মাধ্যমে অনেকেরই যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো অনেকাংশে ক্লিয়ার হবে। স্যার, যেমনটি আপনি বলছিলেন যে সায়াটিকা হওয়ার পেছনে কিছু কারণ থাকে, অ্যাক্সিডেন্টাল কজ থাকতে পারে বা কিছু সমস্যা থাকতে পারে। যখন রোগীরা আপনাদের কাছে আসেন সাধারণত কি কি কারণগুলো আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? জি, ধন্যবাদ। এই সাইটিক নার্ভের যে রুট বা যেখান থেকে নার্ভটা বের হয়, আমরা যদি একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দেখাই, সেক্ষেত্রে আমাদের স্পাইনের এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে দেখেন একটা জেলি লাইক সাবস্টেন্স আছে, এটাকে আমরা ডিস্ক বলি। ভার্টিব্রার মাঝখানে থাকে বলে এটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং এই ডিস্কের পাশ দিয়ে দেখেন হলুদ হলুদ নার্ভগুলা বের হয়ে গেছে। তো এই ডিস্ক যখন কোনো কারণে সরে যায়, সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে, তখন এটা সাইটিক নার্ভের উপর চাপ লাগে এবং সাইটিকা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি থেকে এই ভার্টিব্রা গুলাই সরে যেতে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি। এই ভার্টিব্রা গুলো নরমাল পজিশন থেকে সরে যেয়েও কিন্তু নার্ভের উপর কম্প্রেশন করতে পারে। অথবা যে রুট থেকে এই ক্যানেল দিয়ে এই নার্ভটা বের হয়ে আসছে, সেই ক্যানেলে যদি কম্প্রেশন বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রেও এই সাইটিক নার্ভের উপর কম্প্রেশন হতে পারে বা সাইটিকা হতে পারে। তো আসলে এগুলো মাল্টিপল কারণেই হয়। অনেক সময় কোনো একটা এই রিজনে যদি কোনো টিউমার তৈরি হয় বা স্পাইনাল টিউমার হয়, সেক্ষেত্রেও এরকম হতে পারে। তো আসলে অনেকগুলি কারণেই এই সাইটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে বা নার্ভের উপর ইনফ্লামেশন হতে পারে, চাপ লেগে থাকতে পারে। এই কারণগুলা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সবার জন্য যে সেম হবে তা নয়। এবং সেই কম্প্রেশন যখন হয়, তখন এটাকে আমরা সাইটিকা বলি। এবং এই সাইটিকার যে কিছু উপসর্গের কথা আমরা যদি জানতে চাই যে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার কোমরে কোনো ব্যথা নেই। রোগীর কমপ্লেইন হচ্ছে এরকম
যে তার কোমরের নিচের অংশে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় গ্লুটিয়াল রিজন বলি, এই কোমরের নিচের অংশে বেশি তীব্র ব্যথা, এবং ব্যথাটা ওখান থেকে শুরু করে থাইয়ের পিছন দিয়ে হাঁটুর নিচের মাংসপেশি হয়ে মানে লেফট সাইডের যে ৩ টা আঙ্গুল এই বরাবর পেইনটা ছড়িয়ে যাচ্ছে। কারো, কারো ক্ষেত্রে এমন হয় যে পাটা ঝিনঝিন, অবশ মনে হচ্ছে। কারো এরকম কমপ্লেইন থাকে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটার চেষ্টা করলে পাটা ভারী হয়ে যায়। মনে হয় যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কিছুক্ষণ আবার বিশ্রাম নিলে আবার কিছুটা পেইন কমে যায়। এরকম উপসর্গ থাকে। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে যেকোনো ধরনের ব্যথা হলেই সেটি যদি আমাদের হাড়ের কোনো ব্যথা হয় তাহলে আমরা সেটাকে বাতের সাথে তুলনা করি আর নাহলে হাড়ের যে কোনো সমস্যার সাথে তুলনা করি। সাধারণ মানুষের পক্ষে হয়তো এটিকে ভিন্নতা দেওয়া সম্ভব না যে এটি কি সাইটিক ব্যথা নাকি আর্থ্রাইটিসের ব্যথা নাকি অন্য কোনো সমস্যা। সেক্ষেত্রে যখন এই ধরনের সমস্যাগুলো হয় তাদের ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন যে আসলে কখন বা কি লক্ষণ দেখা গেলে ডাক্তারের কাছে যাওয়াটা খুব প্রয়োজন আসলে মনে করেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে রোগ নির্ণয় করা খুব জরুরি। যেকোনো রোগের ক্ষেত্রে সেটা রোগ নির্ণয় যদি সঠিকভাবে না হয় তাহলে চিকিৎসাটাও সঠিক হয় না। তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেটা বলব যে আপনার পেইনটা কি কারণে হচ্ছে সেটা একজন চিকিৎসকই পারে যে এই কারণটাকে নির্ণয় করতে। সেক্ষেত্রে অনেক সময় আমরা নিজেরা যেমন ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খাই, কারণ পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া, বা অনেকের একই ধরনের উপসর্গ ছিল। একটা প্রেসক্রিপশন একজন ডক্টরের পরামর্শ করেছেন। ওই প্রেসক্রিপশনটা ফলো করে তার নেইবার, রিলেটিভ বা আত্মীয়স্বজন ওই প্রেসক্রিপশনটা ফলো করে, এটা কখনোই ঠিক নয়। আমরা রোগীদেরকে বলব যখন একটা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে, বা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ছাড়াও আমরা ভারী কিছু উঠাইতে গেলাম, একটু কোমরে ব্যথা পেলাম। অনেক সময় অ্যা খুব ভারী কিছু না, বাট আমরা বেসিনে মুখ ধুতে গেলাম, আমরা জুতার ফিতা বাঁধতে গেলাম। এইসব কারণেও কিন্তু অনেক সময় আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে জেলি লাইক সাবস্টেন্স সেটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলি ১ম হয়তো যদি তীব্রতা অনুযায়ী যদি খুব সিভিয়ার পেইন হয়, সঙ্গে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে যদি খুব মৃদু পেইন থাকে, হঠাৎ করে না অনেকদিন থেকে অল্প হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে ২ থেকে ৩ দিন পর্যন্ত যদি সেই পেইনটা সাবসাইড না করে, মানে সরে না যায়, চলে না যায়, তাহলেই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পেইন রিলেটেড বা এই আর্থ্রাইটিস রিলেটেড যে ডিসিপ্লিন গুলো প্র্যাকটিস করে সেই বিষয়ের চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ইতিমধ্যে আপনার কাছ থেকে আমরা পেয়ে গেছি। আশা করছি অনুষ্ঠানের পরবর্তী অংশে যখন আমরা ফিরবো আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারবো যা আমাদের দর্শকদের কাজে লাগবে। সময় হলো স্যার ছোট্ট একটি বিরতি নিবার। দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি বাকি অংশে কথা বলার জন্য। সাথেই থাকবেন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এনটিভির পর্দায় স্বাস্থ্য কথা আয়োজনটি। আজ কথা হচ্ছে সায়াটিকা কি এবং তার চিকিৎসা সম্পর্কে। আমাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে ইতিমধ্যে পরামর্শ পেয়েছি। আপনার কাছে স্যার পরবর্তী যে বিষয়টি জানবার আছে, আমরা যেমনটি দেখি যে কোনো ধরনের বাত ব্যথা হোক, আর্থ্রাইটিস হোক বা যেকোনো ধরনের হাড়ের সমস্যার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও ছেলে মেয়ে বা বয়সের একটি তারতম্য লক্ষ্য করতে পারি বা সেটিকে অনুমান করা যায়।
সাইটিকার ক্ষেত্রে কি সেই কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা এই সায়াটিকা বা সায়াটিক নার্ভের উপর কম্প্রেশনটা যেকোনো বয়সেই হতে পারে। আমরা এখন ইদানিংকালে দেখতে পাই ইয়াং এজের পেশেন্টদের এই সমস্যাটা নিয়ে বেশি আমাদের কাছে আসে। যার কিছু কারণ আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করব। বয়সের সাথে, সাথে যেমন আমাদের চুল পেকে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়, আমাদের ধারণা এরকমই থাকে যে বয়সের সাথে, সাথে এই জিনিসগুলো আমাদের হবে। কিন্তু ইদানিংকালে আমাদের কাজের ধরন চেঞ্জ হয়েছে। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কম্পিউটার রিলেটেড কাজ করি বা ডেস্ক জব করি, যেটাই করি দীর্ঘক্ষণ বসে থাকা হয় বেশি। সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কম। আমরা কাজকর্ম সবই এখন অনলাইনে করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকায় আমাদের কোমরের বা ঘাড়ের অংশে মাংসপেশিগুলো উইক হয়ে যায়। এবং এই দীর্ঘক্ষণ বসে থাকার ফলে উইকনেস থেকে মূলত এই সমস্যাগুলো তৈরি হয়। যখন আমরা মাসল গুলো উইক থাকে তখন আমাদের যে স্ট্রাকচারটা বিশেষ করে ভার্টিব্রা গুলা এবং তার মাঝখানে জেলি লাইক সাবস্টেন্স গুলা সঠিক পজিশনে থাকার জন্য যে মাংসপেশির স্ট্রেংথ দরকার সেটা কমে যায়। যার ফলে আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, জুতার ফিতে বাঁধতে গেলাম বা নিচু হয়ে কিছু একটা উঠাইতে গেলাম, এই ডিস্ক গুলা বালজিং হয়ে যায় বা সরে যায় যে নার্ভের উপর কম্প্রেস করে, চাপ লেগে যায়। সেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলি। এই ডিস্ক হার্নিয়েশন এর সাথে সায়াটিক নার্ভের কম্প্রেশন হওয়ার চান্স যেমন আছে, এছাড়াও আরো কয়েকটা ডিজিজের কথা বলেছি। তো এইগুলা ক্ষেত্রে তো ইয়াং প্রফেশনাল এদের সমস্যাটা বেশি হয়, স্পোর্টসম্যানদের হয়। এছাড়া ডিজেনারেটিভ কারণে বয়সজনিত মানে সিনিয়র সিটিজেন তো থাকেই। তো এই সব এজের পেশেন্টই আমরা পেয়ে থাকি। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার অনেক ক্ষেত্রেই যেমনটি আপনি বলছিলেন যে অ্যাক্সিডেন্টাল কজের ক্ষেত্রে বেসিনে মুখ ধুতে গিয়ে বা হঠাৎ করে দেখা গেল পড়ে গেল, তার ক্ষেত্রে একটি বিষয় থাকে। অ্যাক্সিডেন্টাল কেসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাৎক্ষণিকভাবে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যেতে চাই না বা প্রাথমিক কিছু চিকিৎসার মাধ্যমে সেটিকে ডিপ্রেস করে রাখার চেষ্টা করি এবং মনে করি যে পরবর্তীতে যদি কোনো ধরনের বিপজ্জনক চিহ্ন দেখা দেয় তখনই হয়তো আমরা ডাক্তারের কাছে যাব। এই যে একটি সাময়িক সময় আমরা বিলম্ব করছি ডাক্তারের কাছে যেতে, এতে কি বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। কারণ আমরা যেকোনো রোগী প্রাথমিক পর্যায়ে যদি ওটাকে আইডেন্টিফাই করি এবং চিকিৎসা নিই, তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে আমাদের দ্রুত মানে অল্প সময়ের মধ্যে এটা সমাধান করা সম্ভব হয়। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এটা অনেক ডিলে হয়ে যায়। যার ফলে এই নার্ভটা ক্ষতিগ্রস্ত হতে, হতে একটা সময় প্যারালাইসিস এর মতো হয়ে যায়। পায়ের শক্তি কমে যায়, পায়ের স্ট্রেংথ কমে যায়। তখন এটা থেকে রিকভার হওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এই কম্প্রেশনটাকে রিলিজ করার জন্য যেমন দেখা যায় যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো রয়েছে, সেই ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আসে, সামান্য কিছু ওষুধ বা কিছু এক্সারসাইজ তাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে। যদি মডারেট স্টেজে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে এটা সমাধান হওয়ার চান্স থাকে। কিন্তু যদি খুব সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে সার্জারি ছাড়া কোনো বিকল্প থাকে না। এবং সেক্ষেত্রেও সার্জারির পরবর্তী যে প্রগনোসিস বা আউটকাম, সেটাও কিন্তু ভেরি করে। এইজন্য দেরি করলে ওই রোগীর জন্য এটা থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে এবং বেশ কিছু জটিলতা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না এবং একটা সময় যেয়ে তার পাটা প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকে। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আ রোগীরা যখন আপনাদের কাছে আসেন, তারা তো তাদের লক্ষণগুলো আপনাদেরকে প্রকাশ করেন এবং আপনারা নিশ্চিত হওয়ার জন্য নিশ্চয়ই অনেক পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। সাইটিকা আছে কিনা রোগীটির জন্য, সেই ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে? জি, ধন্যবাদ। আমরা আসলে এই ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলাকে বেশি প্রায়োরিটি দিই যে রোগীর আ হিস্ট্রি, তার কাজের হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি এগুলার সাথে, সাথে ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন আমরা চিকিৎসকরা করে থাকি। সেই পরীক্ষার মাধ্যমেই মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে অনেকখানি বোঝা যায় যে তার এই ধরনের সায়াটিক নার্ভের উপর কম্প্রেশন আছে কিনা। এর সাথে, সাথে যেহেতু এখন আধুনিক যুগ আমরা কনফার্মেশন এর জন্য কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে। তার মধ্যে এমআরআই একটা অন্যতম ইনভেস্টিগেশন যেটাকে আমরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলি, সংক্ষেপে এমআরআই। এটার মাধ্যমে তার নার্ভের কম্প্রেশন কতটুকু, ডিস্ক হার্নিয়েশন হয়েছে কিনা, স্পাইনাল ক্যানেলে কোনো স্টেনোসিস ডেভেলপ করছে কিনা বা কোনো স্পাইনাল টিবি বা টিউমার এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এগুলা সহজেই আইডেন্টিফাই করা যায়। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আ রোগীটি যখন নিশ্চিত হয়ে গেল যে তার সাইটিকার সমস্যা আছে এবং আপনারা নিশ্চয়ই সেটি বুঝতে পারেন যে সেটি কোন পর্যায়ে আছে, আ আ প্রাথমিক পর্যায়ে আছে, সিভিয়ার পর্যায়ে আছে নাকি মডারেট পর্যায়ে আছে। আ অবশ্যই এই পর্যায়গুলোর উপর ভিত্তি করে চিকিৎসা দেয়া হয়। একটু চিকিৎসা সম্পর্কে জানবো স্যার সাইটিকার।
জি, ধন্যবাদ। সাইটিকার চিকিৎসাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। আমরা প্রাথমিক, মধ্যম এবং খুব বেশি সিভিয়ার ৩ টা স্টেজেই সাধারণত এটাকে নির্ণয় করা হয়। প্রাথমিক এবং মধ্যম অবস্থানে যদি থাকে তো রোগীটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট এর মাধ্যমে ভালো করতে পারি। কনজারভেটিভ বলতে কি বোঝায়? সেক্ষেত্রে কিছু ওষুধ, তার লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসা, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় সেক্ষেত্রে দেখা যায় রোগীরা খুব দ্রুতই ভালো হয়। দেখা যায় ক্ষেত্র বিশেষে কারো ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ এরকম সময়ের মধ্যেই ভালো হয়ে যেতে পারে। আর যদি খুব সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই যে অনেকের প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না। পাটা মানে খুবই শার্প পেইন থাকে। পায়ের পেইন অনেক সময় পেইন থাকে না কিন্তু পাটা প্যারালাইসিস এর মতো হয়ে যায়। পায়ের যে নিউরোলজিক্যাল ডেফিসিট দেখা দেয়। যেমন পায়ের যে জার্ক থাকে বা পায়ের নার্ভের যে ইয়েগুলো থাকে ওগুলো কমে যায়। সেক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় সার্জারির আগে পরেও রোগীকে পুনর্বাসনের জন্য মানে সুস্থ হয়ে ফিরে আসার জন্য সেক্ষেত্রেও তার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো আমরা দেখতে পাই যে মোর দ্যান 90% রোগী কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ভালো হয়ে যেতে পারে যদি রোগীগুলা সঠিক সময়ে চিকিৎসাধীন হন। তো এই চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বিশ্রামে থাকা এবং বিশ্রামে থেকে যে নার্ভটা চেপে আছে ওই নার্ভটাকে রিলিজ করা। তো রিলিজ করার ক্ষেত্রে ওষুধে কিন্তু দেখা যায় যে সাময়িকভাবে তার পেইনটাকে কমিয়ে রাখে। আর আমরা ফিজিওথেরাপির মাধ্যমে বেশ কিছু টেকনিক বা বেশ কিছু অ্যা ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে ফিজিওথেরাপিতে যেটা আমরা ওই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, নার্ভের কম্প্রেশনটাকে রিলিজ করা, করে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এবং এর সাথে, সাথে এটাকে ফিরিয়ে নিয়ে আসলেই হবে না যাতে মেইনটেইন হয় এই হাড়গুলা বা মাংসপেশিগুলা, লিগামেন্ট গুলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ রোগীকে হেল্প করে এবং লাইফস্টাইলের মধ্যে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে যদি করা যায় তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাইটিকা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে আপনার কাছ থেকে আমরা পেয়েছি। আরো কিছু পরামর্শ নিব। কিন্তু সময় হলো আমাদের আরো একটি বিরতি নেবার। জি, অবশ্যই। দর্শক, আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা হচ্ছে, সাইটিকা কি এবং তার চিকিৎসা সম্পর্কে। পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, আপনি চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে বলার সময় আমাদেরকে জানাচ্ছিলেন, আচ্ছা আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটি দিতে চাচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন এসকে কলি, লিখেছেন আমার ছোটবেলা থেকেই পা কামড়ানোর সমস্যা রয়েছে, ক্যালসিয়াম খেয়েছি, খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। সেক্ষেত্রে পরামর্শ যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে। পায়ে যদি ব্যথা করে বা কামড়ানোর মতো যন্ত্রণা হয়, সেক্ষেত্রে অনেকেই এটাকে মনে করে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এটা হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি এটা ছাড়াও আরো বেশ কিছু কারণে এই সমস্যাগুলো হয়। সেই কারণটা নির্ণয় করাটা জরুরি। যেমন দেখা যায় বয়স ভেদে আমরা যদি ইয়াং এজের কথা চিন্তা করি, এই এজে সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থাকে না। তবে ভিটামিন ডির ঘাটতি অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা যারা রোদে কম চলাফেরা করি বা রোদের কম থাকা হয় তাদের ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয় না। তাদের স্কিনের নিচেই কোলিক্যালসিফেরল হিসেবে জমা হয়ে থাকে। তো এছাড়া দেখা যায় যে এই পায়ের কামড়ানো যন্ত্রণা এটা বেশ কিছু কারণে আমরা পাই। অনেক সময় কোমর থেকে যে নার্ভ পায়ের দিকে গেছে সেই নার্ভের উপর চাপ লেগে থাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এ ধরনের সমস্যা অনেক সময় পায়ে যন্ত্রণা বা কামড়ানো এরকম অনুভব হতে পারে। এছাড়া দেখা যায় যে পায়ের যে রক্তনালীগুলা রয়েছে সেই রক্তনালীগুলাতে যদি রক্ত সরবরাহ সঠিকভাবে না হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম কামড়ানো যন্ত্রণা বা জ্বলে যাওয়া অনুভব করতে পারে। যে আমরা মেডিকেল ভাষায় এটাকে ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন বলে থাকি। এছাড়া যেমনটি উনি মনে করছেন যে ক্যালসিয়াম, ভিটামিন ডি বা মিনারেলস এর ঘাটতিজনিত কারণে হতে পারে। এখন কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জরুরি।
আর এই ক্যালসিয়ামটা দীর্ঘমেয়াদী অনেকেই খেয়ে থাকেন চিকিৎসকের পরামর্শ ছাড়া। তো দেখা যায় অনেক সময় এই অধিক পরিমাণে ক্যালসিয়াম আমাদের অনেক ক্ষতির কারণও হতে পারে। তো সেটা আমাদের ডিপোজিট হয়ে অনেক সময় জয়েন্টের বিভিন্ন জায়গায় ক্যালসিফিকেশন হতে পারে, বা গল ব্লাডার, কিডনি বা এই জাতীয় লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ, সেখানেও কিন্তু মানে ক্যালসিফাইড হয়ে পাথরের মতো তৈরি করতে পারে। তো এটা দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম খাওয়া ঠিক হবে না। আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি আপনার এই কারণটাকে আইডেন্টিফাই করবে যে কেন আপনার এই পায়ের যন্ত্রণা বা কামড়ানো অনুভব করছেন। সেই কামড়ানোর কারণটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক পরামর্শ বা চিকিৎসা দিবে। স্যার ধন্যবাদ জানাচ্ছি দর্শকটিকে পরামর্শ দেবার জন্য, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। স্যার যেমনটি আপনাকে বলছিলাম, আচ্ছা আমাদেরকে আহ আরেকজন দর্শক সাজ্জাদ হোসেন প্রশ্ন করেছেন, বয়স 28 বছর, পায়ের পাতা অনেক ঝিমঝিম করে এবং জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে তার করণীয় কি? ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে যে এজ 28 ইয়ার্স ওল্ড ইয়াং মানুষ, এই ক্ষেত্রে এই যে পায়ে ঝিনঝিন করে বা জ্বালা-পোড়া করে, এই সমস্যাগুলা কয়েকটি কারণে হয়। আমরা ইতিমধ্যে তো আলাপ করেছি। তারপরেও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের কোমর থেকে যে নার্ভ গুলা পায়ের দিকে গেছে, সেই নার্ভের উপরে চেপে থাকলে সাধারণত এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। এটা অনেক সময় হতে পারে যে তার ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন হতে পারে। সায়াটিক নার্ভের উপর কম্প্রেশন, যেটা আমরা এতক্ষণ আলাপ করেছি, সায়াটিকার কারণে হতে পারে, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে, অথবা যে নার্ভ ছাড়াও যে রক্তনালীগুলো রয়েছে সেটা যদি রক্ত প্রবাহ কম হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। তো আমরা বলবো যে আপনার যেহেতু ইয়াং এজ, আপনি কি ধরনের কাজের সাথে রিলেটেড, আপনার শরীরের ওজন কেমন, আপনার অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে, অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকের খুব ফ্রিকোয়েন্টলি জার্নি করতে হয়। তো এরকম বিভিন্ন মানে অকুপেশনাল স্ট্রেস থেকেও এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। আমরা বলব যে দেরি না করে আপনি নিকটস্থ আপনার একজন চিকিৎসকের কাছে শরণাপন্ন হন, যিনি আপনার এই কারণগুলা নির্ণয় করে আপনাকে একটা সঠিক পরামর্শ দিবেন। কারণ এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় ১ম দিকে ইগনোর করি, দেরি করি, চিকিৎসকের কাছে যেতে চাই না। একটা সময় যে খুব সিভিয়ার হয়ে গেলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, এবং সেক্ষেত্রে এটা থেকে পরিত্রাণ পেতেও কিন্তু অনেক ভোগান্তি বা কষ্ট হয়। যেমন একদিকে আপনার শারীরিক কষ্ট, অন্যদিকে এটা সুস্থ হতেও সময় লাগে বেশি। সেক্ষেত্রে আপনার যে অফিসিয়াল কাজকর্ম বা আমরা যে কর্মেই থাকি না কেন, এই জীবনেও কিন্তু ব্যাহত ঘটে। কাজের সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না, কাজটা সঠিকভাবে করতে পারি না। তো দেরি না করে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদেরকে তানভীর হাসান প্রশ্ন করেছেন, আমার দীর্ঘ 10 বছর যাবৎ প্রায় কোমরে ব্যথা, মোটামুটি চলার মতো। হঠাৎ করে কোমরের ব্যথাটি পায়ের দিকে চলে গেছে, এখন কোমরের ব্যথা একেবারেই নেই, এবং বাম পায়ে ব্যথা ছড়িয়ে গেছে। ডাক্তার দেখিয়েছে, ব্যথার ওষুধ খেলে ব্যথা কিছুটা কমে, পরবর্তীতে আবার ব্যথা দেখা যায়, করণীয় কি? হ্যাঁ, দর্শক, তানভীর হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উপসর্গটা আসলে আমাদের এই রোগের সাথে অনেকটা আপনার সম্পর্কিত, এবং প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাই যে অনেকের হিস্ট্রি থাকে এরকম যে ইনিশিয়ালি কোমরে ব্যথা থাকে, কিন্তু এই ব্যথাটাকে আমরা ইগনোর করি বা ওরকম গুরুত্ব দেওয়া হয় না। গ্র্যাজুয়ালি কম্প্রেশনটা বাড়তে থাকে, তখন কোমরে ব্যথা থাকে না, কিন্তু পেইনটা পায়ের দিকে চলে যায়। সেটা নার্ভের উপর কম্প্রেশনের কারণে যায়। তো এই কোমর থেকে যে নার্ভগুলো আপনার পায়ের দিকে গেছে, সেই নার্ভের উপর কম্প্রেশন কতটুকু সেটা বোঝার জন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আর যেটা আপনি বলেছেন এটা খুব টিপিক্যাল। আমরা এরকমই অনেক পেশেন্ট পাই যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। কিন্তু ব্যথানাশক ওষুধ খেলে ব্যথাটা একটু কম থাকে, বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। সো এটা কোনো সলিউশন না। দীর্ঘমেয়াদী পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ আমাদের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। সো এই বিষয়গুলোতে আমরা যতটা সম্ভব সচেতন হব, পেইন কিলার এভয়েড করার চেষ্টা করব। যে কারণে আপনার পেইনটা হচ্ছে সেটা নির্ণয় করার জন্য আপনি একটু নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে হয়তো আপনার পরীক্ষা-নিরীক্ষার পরে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে। এবং আশা করি এই ধরনের সমস্যায় শুধু ওষুধের সমাধান হয় না, এর সাথে সাথে ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ, আপনার লাইফস্টাইলে পরিবর্তন, এগুলো আপনাকে হেল্প করবে এবং এটা থেকে পরিত্রাণের জন্য আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেবার জন্য। স্যার যেমনটি আপনি ইতিমধ্যে বলছিলেন দর্শকটিকে যে শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল না থেকে ফিজিওথেরাপির যে ভূমিকাটি রয়েছে সেটিও অনেকাংশে সেক্ষেত্রে সাহায্য করতে পারে, এবং আমরা জানি যে
ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আসলে এই ধরনের রোগীদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘদিন ধরে। সাইটিকা চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্যার, যদি আপনার কাছ থেকে একটু জেনে নিতাম। জি, ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। সেক্ষেত্রে এই যে মানে মাসকুলোস্কেলিটাল যে পেইন এবং এই ক্ষেত্রে স্পাইনাল যে সমস্যা, এই সমস্যার মধ্যে সাইটিকা অন্যতম এবং এই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খাচ্ছে, সব নিয়মকানুন মেনে চলছে, তারপরেও তার সমস্যাটার সমাধান হচ্ছে না। কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা সম্ভব এবং অনেক পেশেন্ট আল্লাহর মতো সুস্থ হচ্ছে। তো এই ক্ষেত্রে যেমন আমরা বলি যে ওষুধে আপাতত সাময়িকভাবে পেইনটাকে কমিয়ে রাখে, পেইনের সিগন্যালটাকে আমাদের ব্রেইন পর্যন্ত পৌঁছাতে দেয় না, যার ফলে আমরা পেইনটাকে অনুভব করি না। বাট কি কারণে পেইনটা হচ্ছে? সাইটিকায় যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি যে নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ডিরেক্ট যে জায়গাটায় নার্ভের উপর কম্প্রেশন, ওই জায়গাটাকে আইডেন্টিফাই করি এবং সেই জায়গাটাকে আমরা রিলিজ করার চেষ্টা করি। নার্ভের উপর কম্প্রেশনটাকে সরিয়ে আবার স্বাভাবিক করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপিটা ক্ষেত্র বিশেষে কারো ক্ষেত্রে কয়েকদিন হসপিটালে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট নিতে হয়। কারো আবার বাসা থেকে এসে যেও নিতে পারে। এটা রোগের সিভিয়ারিটি অনুযায়ী ভ্যারি করে। যদি কয়েকদিন থেকে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে থাকলে আমরা রোগীটাকে মানে 8 আওয়ারলি ফিজিওথেরাপির সাথে কমপ্লিট বেড রেস্ট, দ্রুত এই ধরনের রোগীগুলা সুস্থ হয়ে যায় এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা দেখতে পাই মোর দ্যান 90% রোগীই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে সাইটিক নার্ভের কম্প্রেশনটা খুব সিভিয়ার, 10% রোগী অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউর এর মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা ভ্যারি করে যে ম্যান টু ম্যান, বা তার দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা ফেইলিউর হয়ে গেছে। অনেক ধরনের ওষুধ, ফিজিওথেরাপি, আ এক্সারসাইজ সব করার পরেও ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। অথবা কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ করে। সেক্ষেত্রে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না বা পায়ের স্ট্রেংথ কমে যায়, পাটা প্যারালাইসিস এর মতো হয়ে যায়। নার্ভের ইনজুরিটা অনেক বেশি পরিমাণ হয়। সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টেরও প্রয়োজন পড়তে পারে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানাচ্ছিলেন যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল সাইটিকা রোগীদের ক্ষেত্রে আসলে কিভাবে সহযোগিতা করে আসছে। আচ্ছা, আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন যিনি লিখেছেন, আমি প্রশ্নটি এখানে পাচ্ছি না, যদি স্ক্রিনে আরেকবার দেখানো যেত। আচ্ছা, আমার হাত তালু পা ঘামে এবং এর সমাধান কি? আলমগীর বাদশা প্রশ্নটি করেছেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। হাত এবং পায়ের তালুতে অনেকের ঘামে বা অনেক সময় ঝিনঝিন, অবশ মনে হয় বা জ্বালা-পোড়া করে, এগুলো বেশ কিছু কারণে হয়। তো হাত পা ঘামার পিছনে বেশ কিছু সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। কারো হরমোনাল কিছু ইস্যুস থাকে, কারো আয়নোফোরোসিস নামে একটা বিষয় আছে, যেটা দেখা যায় যে ওখানে তার আ যে পোর্স গুলা থাকে সেইগুলাতে সমস্যা। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি দেরি না করে এই বিষয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি আপনাকে আর কোনো সমস্যা আছে কিনা, হরমোন রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা, আপনার কাজের ধরন কি ধরনের কাজের সাথে আপনি জড়িত, আপনার বয়স কেমন, সবকিছু বিবেচনা নিয়ে এসে আপনাকে একটা সঠিক পরামর্শ আপনাকে একজন চিকিৎসক দিবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার, যেমনটি বলছিলাম যে আসলে প্রত্যেকটি বিষয়েরই আসলে সবকিছু আ আ আমরা জানি যে প্রিভেনশন ইস বেটার দেন কিওর, এবং আমরা সবকিছু আসলে রোধ করতে চাই যাতে রোগটি না হয়, বা রোগটি হলেও যদি সেটি প্রশমিত অবস্থা থাকে, সেক্ষেত্রে সায়াটিকা কে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আছে কিনা? অনেক ধন্যবাদ। প্রিভেনশন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা করতে বলি যে আমাদের সাইকিক নার্ভ যেটা, সেই নার্ভটা যদি কোনো কারণে ইনজুরড না হয়, সেজন্য বেশ কিছু আ জিনিস আমরা বলেছি যে কারণে ইনজুরিটা হয়, সেই জিনিসগুলোকে এভয়েড করা। যেমন আমরা বলি দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষেত্রে একটু ০.৫ ঘন্টা ৪০ মিনিট করে ব্রেক নেওয়া, কোমরের মাংসপেশি লিগামেন্ট গুলার স্ট্রেংথ বা শক্তি ঠিক রাখার জন্য সিম্পল কিছু এক্সারসাইজ করা। আমরা ভারী কিছু জিনিস উঠাইতে গেলে বা নিচু হয়ে কিছু নিতে গেলে আমরা বলি যে হাঁটু ভেঙে নিচে বসে জিনিসটাকে উঠানো, স্পাইনটাকে বেন্ড করে না, এটা ফলো করা। বেসিনে মুখ ধুতে গেলেও সাবধানের সাথে এভাবে করা, অনেক সময় খুব বেশি ঝুঁকে যেন আমরা না করি। অ্যাক্সিডেন্টাল ইনজুরি তো আসলে অ্যাক্সিডেন্টই
মানে কারোর কাম্য নয়। তবে যতটা সম্ভব একটু সাবধানতার সাথে চলাফেরা করা। অনেক সময় জিমে যেয়ে হঠাৎ করে ভারী জিনিস ওঠানো অনেকের এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রেও খুব সাবধানতার সাথে এবং ট্রেন আপ মানে হয়ে এই জিনিসটা করা। আমরা বলি ওয়ার্ম আপ করা এবং গ্র্যাজুয়ালি ধাপে, ধাপে জিনিসগুলা করা। এই প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলা, শরীরের ওজন ঠিক রাখা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো। খাদ্য খাবারের মধ্যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে এভয়েড করা, ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা। ওভারঅল এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে অনেকাংশেই এই সাইটিকা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাইটিকা সম্পর্কিত যে পরামর্শগুলো আছে সেটি আপনি আমাদেরকে এতক্ষণ অবধি দিচ্ছিলেন এবং তার সাথে, সাথে তার চিকিৎসা সম্পর্কে যে মানসিক ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে আপনি বলে দিচ্ছিলেন স্যার। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমাদের অনুষ্ঠানটিতে সংযুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক এনটিভি পর্দায় এতক্ষণ দেখছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটি। কথা হচ্ছিল সাইটিকা কি এবং তার চিকিৎসা নিয়ে। পরামর্শ দেবার জন্য আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে কিন্তু আমরা এই সাইটিকা সম্পর্কিত যে জটিলতাগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করতে পারি, যা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আশা করছি আমাদের এই আয়োজনটি থেকে আপনারা উপকৃত হবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।